শিশির মনির, আমি দোষী, আমি রাজসাক্ষী হতে চাই, আমি সবকিছু উন্মোচন করতে চাই, ট্রাইব্যুনালে বলেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বন্দি অবস্থায় কেউ রাজসাক্ষী হলে তার স্বীকারোক্তির ভ্যালু কতখানি বুঝতে চাচ্ছি। আইনের চোখে যে বিচারের দিকে পুরো বিশ্বের আবার নজরও আছে, এমন গুরুত্বপূর্ণ একটি বিচার। আবার অনেকেই বলছেন যে এখন থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে, সেটাই বা কেন বলছেন সেটাও জানতে চাই। একটু উল্লেখ করে রাখি যে নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে নেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে। জি দেখুন, রাজসাক্ষীর কনসেপ্ট ফৌজদারি কার্যবিধিতে প্রথম আসে। এটাকে ইংরেজিতে বলে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিস। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আইনের 15 ধারায় এরকম একটি বিধান আছে। যদি কোনো ব্যক্তি বলতে চায় টু ফুলেস্ট অফ হিজ নলেজ, তার জানা সকল কিছু সে ডিসক্লোজ করতে চায়, তাহলে তাকে প্রিভি দেওয়া হবে, তাকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হবে। অ্যাট দ্য কস্ট অফ এই প্রিভির বিনিময়ে তিনি ট্রু নলেজটা ডিসক্লোজ করবেন। ফুলেস্ট ডিসক্লোজার লাগবে। অল্প ডিসক্লোজ করবেন না, তাহলে তিনি টেন্ডার নিতে পারবেন না। এই পার্ডনটা যদি তাকে নিতে হয়, তাহলে তিনি আর আসামি থাকবেন না, তিনি সাক্ষীতে রূপান্তরিত হবেন। বেসিক্যালি হি ওয়াজ এন অ্যাকিউজড পারসন, বাট নাও ফ্রম নাও টুডে হি বিকেম অ্যান উইটনেস। টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ, এবং তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন। তিনি অফার করেছেন যে আই প্লিডেড গিলটি। অ্যাট দ্য সেম টাইম গিলটি প্লিড করার পরে আমি এই ঘটনা সম্পর্কে যতটুকু জানি আই ওয়ান্ট টু ডিসক্লোজ। এর আগে তার একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছিল বাই দি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা। সেখানে তিনি বর্ণনা দিয়েছেন যে এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন, এই হেলিকপ্টার কি করে উড়ানো হলো, এই গুলি কি করে নির্দেশ দেওয়া হলো, ল্যাথন উইপন কি করে ব্যবহার করা হলো, ক্লোজ মিটিংয়ে কি আলোচনা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি মিটিং, নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ে কি আলোচনা হয়েছে। বিকজ হি ওয়াজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন হু পার্টিসিপেটেড ইন দ্য মিটিং, হু পার্টিসিপেটেড ইন দ্য ডিসকাশন অফ দ্য কোর গ্রুপ, যিনি নাকি এগুলোতে অংশগ্রহণ করেছেন। সুতরাং তার নলেজ ইজ দ্য ফার্স্ট হ্যান্ড নলেজ, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। আপনি দেখবেন এখানে কমান রেসপন্সিবিলিটির বিচার হবে, নির্দেশদাতাদের বিচার হবে। তাহলে নির্দেশদাতাদের বিচার হতে গেলে যারা এই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছেন, নির্দেশ অ্যাকসেপ্ট করেছেন, নির্দেশ রিলে করেছেন, নিচের দিকে নির্দেশটা চালু করেছেন, এরকম একটা ব্যক্তি এসে যখন বলে আই রিসিভ ইনস্ট্রাকশন সাচ এন্ড সাচ এন ওয়ে, according to I release instruction to my subordinates, that statement becomes more credible, more reliable, more believable. ফলে তিনি এর বিনিময়ে তিনি কি পাবেন? তিনি সাক্ষী হয়ে যাবেন, তিনি তার সিকিউরিটি এনশিওর করতে হবে। আমি আমার প্রশ্নটা আরেকবার রিপিট করি। বন্দি অবস্থায় কেউ রাজসাক্ষী হলে তার স্বীকারোক্তির ভ্যালু কতখানি, যখন যে বিচারের দিকে পুরো পৃথিবীর চোখ আছে? রাজসাক্ষী তো বন্দি অবস্থায় হতে হবে। বন্দির বাইরে বেলে যদি থাকেন তাহলে আরেকটা অপশন আছে। এখানে দেখেন, তিনি যে রাজসাক্ষী হচ্ছেন, তিনি তো আসামি এই মামলার। তিনি তো আজকের আগ পর্যন্ত এই মামলার একিউজড টার্নড ইনটু উইটনেস। এটাকেই তো রাজসাক্ষী বলে। কিসের বিনিময়ে তিনি হবেন? তিনি জেলে আছেন, জেলে থাকা অবস্থায় তিনি যদি রাজসাক্ষী হন, কিংবা বেলে থাকা অবস্থায় যদি রাজসাক্ষী হন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্রিমিনাল প্রসিজিওর কোড 1898-এর বিধান অনুযায়ী 338 অফ সেকশন, তার অনুযায়ী তার এটার ভ্যালু ইজ দ্য সেম, নো ম্যাটার হি ইজ ইন বেল অর হি ইজ ইন জেল, ইম্যাটেরিয়াল। আর তার সিকিউরিটি এনশিওর করতে হবে, বিকজ দিস ইজ এ সেন্সিটিভ ইস্যু, মেনি পিপল আর ইনভলভ উইথ হিম। তিনি যে ফুলেস্ট ডিসক্লোজার করবেন। আপনি দেখেন এই বিচারে এত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন কিংবা হোম মিনিস্টার কিংবা প্রাইম মিনিস্টার, এই বিচার যে হবে সেখানে তিনি বেস্ট পারসন যার নলেজে ডাইরেক্ট ইনস্ট্রাকশন থাকার কথা। ফলে আমার বিবেচনা হিজ স্টেটমেন্ট উইল বি এ কোয়ালিটিফুল স্টেটমেন্ট। হি নিডস হিজ সিকিউরিটি। At the cost of his statement, he will receive some benefit. He will not be accused. বিভিন্ন সরকারের আমলে 164 ধারায় জবানবন্দি নেয়ার বিষয়টা নিশ্চয়ই আমাদের মনে আছে।